টানা বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসে একজন ও পানিতে ভেসে গিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় অর্ধলক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী। বিশুদ্ধ পানি, খাদ্য সংকটের পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। এখনও বিদ্যুৎবিহীন রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলা। রাঙামাটি ও খাগড়াছড়ির সব দুর্গত এলাকায় কাজ করছে জেলা প্রশাসন ও সেনাবাহিনী। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বিপর্যস্ত কক্সবাজার, বৃষ্টি বাড়ছে, সঙ্গে পাহাড় ধস। শনিবার রাতে কক্সবাজার শহরের চন্দ্রিমা ঝিরিঝিরি পাড়া এলাকায় পাহাড় ধসে রুজিনা আক্তার নামের এক গৃহবধূর মৃত্যু হয়। গত 14 ঘন্টায় কক্সবাজারের পেকুয়া ও চকরিয়ার বন্যার পানিতে ভেসে যায় 2 শিশু। সকালে তাদের মরদেহ উদ্ধার হয়। পাহাড় ধসে আসার পরে ও ফাঁকঘরে ছিল, ফাঁকঘর থেকে আসতে পারে না আর কি, পাহাড় ধসে চলে আসছে, তখন ও নিচে পড়ে গেছে। 9:45 সময় সংবাদ পাই যে কলাতলি ঝিঝিরি পাড়ায় একটা ল্যান্ডস্লাইডিং হয়েছে এবং একজন মহিলা আটকে আছে। সাথে সাথে আমাদের দুইটা ইউনিট এসে আমাদের উদ্ধার কাজ পরিচালনা করে। এদিকে বান্দরবান বিচ্ছিন্ন সড়ক পথে 7টি উপজেলার সঙ্গে জেলা সদরের সংযোগ সড়ক এবং বিভিন্ন উপজেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি। নাফাখুম ও তিন্দু এলাকায় আটকে পড়া পর্যটকদের বিজিবি ও প্রশাসনের সহায়তায় উদ্ধার করে নিরাপদে থানচি সদরে নিয়ে আসা হয়েছে। তবে বগালে কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় প্রায় 300 ফুট সড়ক ধসে যাওয়ায় কেওক্রাডং এলাকায় এখনো অর্ধশতাধিক পর্যটক আটকে আছে। সেনাবাহিনী জরুরি ভিত্তিতে সড়ক সংস্কার করছে। ঘরবাড়ি বসতবাড়ি ডুবে গেছে, আমরা বন্যার কারণে খনিকে কাজকর্ম অনেক দেখতে পাচ্ছি। রাস্তাঘাট সব চারপাশে ডুবে যাওয়ার কারণে এখন বাইক দিয়ে পারাপার পারতেছি না, রাস্তা পার করতে পারছে না গাড়ি, যার কারণে কষ্টের মধ্যে পড়ে গেছি। পাহাড় ধসে নিহত পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রুজেরি। এখানে আমাদের সীমাবদ্ধতার ভিতর অনারেবল প্রাইম মিনিস্টারের যে ত্রাণগুলি আছে ইমিডিয়েটলি আমরা অল ওভার দেশে সেটা বিভাজন করা হয়েছে এবং আমার জন্য যেটা আছে সেটাও ডেপুটি কমিশনার প্লাস রেসপেক্টিভ বিভাজন করা হয়েছে। রাঙামাটির রাজস্থলী, বাঘাইছড়ি, বিলাইছড়ি, বরকল, জুলাছড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে আছে। দুর্গত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসেন। খাগড়াছড়ি, মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকা এখনো পানিবন্দী। দুর্দশা কমাতে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে মহালছড়ি সেনাজোন। গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে আমাদের এওয়ারের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে গেছে এবং তারা বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে, কিন্তু তারা এই পানির কারণে তারা আবার আমাদের কাছে আসতে পারতেছে না বা চিকিৎসা সহায়তা নিতে পারতেছে না। তাদের এই চিকিৎসা সহায়তা তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের মহালছড়ি জোনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্পেইন করা হচ্ছে। আগামীতে আমাদের আরো এরকম প্রচেষ্টা থাকবে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ কমে আসায় পানি কমতে শুরু করেছে, তবে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। হাসান আহমেদ, ৭১। বান্দরবানে বৃষ্টিপাত কিছুটা কমলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন জহির রায়হান। জহির, একটু জানাবেন যে বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ কি চালু হয়েছে কিনা এবং জেলার সার্বিক বন্যা পরিস্থিতি এখন কি অবস্থায় রয়েছে? আপনি যেমনটা বলেছেন, আসলে আজকে প্রায় টানা 8 দিনের, প্রায় 9 দিনের মতো এখানে বান্দরবানে যে বন্যার পরিস্থিতি খুবই নাজুক অবস্থা রয়েছে। এখনো কিন্তু নিম্ন অঞ্চলগুলো কিন্তু প্লাবিত অবস্থায় রয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বান্দরবানের প্রধান সড়কটি পানির নিচে তলিয়ে থাকার কারণে বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ এখনো কিন্তু বিচ্ছিন্ন রয়েছে। তার সাথে রাঙ্গামাটি আর বান্দরবানের যে সংযোগ সড়কও বিভিন্ন স্থানে পাহাড় ধস এবং একটা বড় একটি ব্রিজ ধসে যাওয়ার কারণে কিন্তু রাঙ্গামাটির সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়াও যে বান্দরবানের যে 7টি উপজেলার মধ্যে 6টি উপজেলার সাথে বান্দরবানের যে অভ্যন্তরীণ যে সড়ক যোগাযোগ ব্যবস্থা, এগুলো তো পানির নিচে তলিয়ে থাকার কারণে, পাহাড় ধসের কারণে 6টি উপজেলার সাথে বান্দরবানের
জেলা সদরের সংযোগ বিচ্ছিন্ন বলে চলা বিচ্ছিন্ন রয়েছে। এছাড়াও যে বান্দরবনের যে প্রায় বিদ্যুৎ স্টেশন পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে 3টি উপজেলায় আজকে প্রায় 5 দিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে, তার মধ্যে রুমা, থানচি, রংছড়ি উপজেলা। আর এখানে যে বন্যার 6টি উপজেলায় কিন্তু নিম্নাঞ্চল যেগুলো আছে এগুলো কিন্তু প্লাবিত হয়েছে সাঙ্গু, মাতামুহুরী নদী এবং বাকখালী নদীর পানির বৃদ্ধি পাওয়ার কারণে। সাঙ্গু, মাতামুহুরী নদী এবং বাকখালী নদীর পানি কিছুটা কমলেও কিন্তু নিম্নাঞ্চলের পানি কিন্তু এখনো রয়েছে। নিম্নাঞ্চল থেকে পানি কিছুটা সকালে নামতে শুরু করলো, আবারও বৃষ্টিপাত শুরু হওয়াতে এখনো পানি কিন্তু এখন আবার স্থির অবস্থায় রয়েছে। আর বান্দরবনে যে প্রধান সড়ক বন্ধ হওয়ার কারণে কিন্তু বান্দরবনের যে পণ্যবাহী ট্রাকগুলো বিভিন্ন স্থানে আটকে পড়ার কারণে বান্দরবনে পণ্যবাহী মালামাল সরবরাহ বন্ধ রয়েছে, যার কারণে পণ্যবাহী মালামালের সংকট দেখা দিয়েছে। সাথে সাথে নিত্যপূর্ণ জিনিসের দাম বৃদ্ধি পেতে শুরু করছে। বিভিন্ন ক্ষেত খামারি ডুবে যাওয়ার কারণে শাকসবজি নেই বললে চলে, যার কারণে শাকসবজিও দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে আমি আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখতে চাই, বিজিবি, সেনাবাহিনী এবং যে জেলা প্রশাসন কিন্তু এখানে যে বানবাসী আছে মানুষজনকে উদ্ধার এবং আশ্রয় কেন্দ্রে যারা রয়েছে তাদেরকে খাদ্য সরবরাহ সহ বিভিন্ন সহযোগিতা করা যাচ্ছে। তবে যারা আশ্রয় কেন্দ্রে আছে তারা কিন্তু বলছে যে বিশুদ্ধ পানির সংকট এবং নানা অসুখের মধ্যে তারা সমস্যায় সম্মুখীন হচ্ছে। বিশেষ করে দুর্গম এলাকায় যারা রয়েছে তারা কিন্তু এই সড়ক যোগাযোগ না থাকার কারণে কিন্তু তারা অনেকেই কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে পারছে না, এবং অনেকেই কিন্তু যে অসুখ বিসুখ হলেও আপনার হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যেতে পারছে না, যার কারণে দুর্গম এলাকার মানুষজনও কিন্তু দুর্ভোগের মধ্যে রয়েছে। আর এর মধ্যে বিজিবি কিন্তু 116 জন পর্যটক সহ প্রায় 600 বানবাসী এবং পাহাড় ধসের মানুষকে উদ্ধার করেছে এবং 48 জন মতো লোকজনকে বিভিন্ন এলাকার চিকিৎসা সেবা দিয়েছে। উষাদ, জহির, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শুনছিলাম বান্দরবান থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন জহির রায়হান। এবার একটু রাঙামাটির পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। রাঙামাটি সদর সহ উপজেলাগুলোর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। এবার সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংছা রাখাইন। উচিংছা, একটু জানাবেন যে কতজনকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে এবং বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা এর মধ্যে? নুসাত, এই পর্যন্ত হচ্ছে 47টি আশ্রয় কেন্দ্রের মধ্যে প্রায় 3820 জন আশ্রয় গ্রহণ করছে বলে এমনটি আমরা জানতে পেরেছি বিভিন্ন রাঙামাটির জেলা। আমি যদি একটু বলি, রাঙামাটি, বাগাইছড়ি, বরকল এবং লংগদু, বিলাইছড়ি এবং জুরাইছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সবচেয়ে হচ্ছে অন্যান্য অঞ্চলে, বিশেষ করে বাগাইছড়ি এবং অন্যান্য উপজেলাতে প্রাণ পৌঁছে গেলেও এখনও অবধি বিলাইছড়ি যে ফারো ইউনিয়ন আছে সেখানে এখনও প্রাণ পৌঁছায়নি। ওখানকার সবচেয়ে যে যারা প্লাবিত হয়েছে ওখানকার মানুষের সবচেয়ে যে সমস্যা সেটা হচ্ছে সুপেয় পানি সংকট পড়েছে বলে এমনটি জানিয়েছে। যেহেতু ওইখানকার একমাত্র অবলম্বন হচ্ছে ঝর্ণা এবং হচ্ছে কুয়ার পানি ব্যবহার করে, যেহেতু এখন প্রচুর বৃষ্টির কারণে এগুলো পানিগুলো নষ্ট হয়ে গেছে, এই কারণে কিন্তু ওখানকার যারা বাসিন্দা আছে তারা কিন্তু পানির সংকটে এবং উসুক এবং হচ্ছে খাদ্য সংকটে পড়েছে বলে এমনটি যাচ্ছে। আর যদি আমি একটু জানিয়ে রাখি আপনাকে, যেমন রাঙামাটি এবং বান্দরবান সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে, যেহেতু গতকাল একটি সেতু ধসে পড়েছিল, সেই কারণে কিন্তু রাঙামাটি থেকে বান্দরবান যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এমনটি আমরা খবর পেয়েছি। এবং অন্যান্য উপজেলাতে যে বিশেষ করে আজকের মধ্যে ফারোয়াতে, বিলাইছড়ি ফারোয়াতে ত্রাণ পৌঁছানোর কথা রয়েছে, জেলা প্রশাসন থেকে আমাদেরকে জানিয়েছে। নুসরাত, উচিংছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম দর্শক, রাঙামাটির খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী উচিংছা রাখাইন। দর্শক, যেমনটা বলছিলাম যে চট্টগ্রামে নতুন করে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নিচু এলাকায়। পানি জমেছে নগরীর কাতালগঞ্জ, সুলুকবহর ও নাজিরপাড়ায়। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।
প্রণবেশ, আপনি তো রয়েছেন চট্টগ্রামে, একটু জানাবেন আপনার শহরে জলাবদ্ধতার এখন কি অবস্থা এবং প্রশাসন কি বলছে, তারা কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা এর মধ্যে? চট্টগ্রামে গতকাল রাত থেকে আবার বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের যে নিচু এলাকাগুলো রয়েছে নগরীর মধ্যে সেগুলো তো পানি উঠে গেছে। আমি এখন আছি চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জ এলাকায়। এখানে দেখতে পাচ্ছি যে হাঁটুর পরিমাণ পানি এরই মধ্যে উঠে গেছে। অর্থাৎ সকালে যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাতের কারণে নগরীর নিচু এলাকাগুলো আবার প্লাবিত হয়েছে। ফলে নগরীর মানুষের যে ভোগান্তি দীর্ঘদিনের, ঘন্টা 1.5-2 ঘন্টা যদি বৃষ্টি না হয় সে পানি নেমে যায়, আবার 2 ঘন্টা পর যদি বৃষ্টি শুরু হয় আবার তাদের সেই ভোগান্তি, বারবার তাদেরকে পানির নিচে থাকতে হচ্ছে। ফলে তাদের ভোগান্তির অন্ত নেই। তা আমরা দেখতে পাচ্ছি সুলকবহর, কাতালগঞ্জ, নাজিরপাড়া এইসব এলাকায় পানি উঠে গেছে। এখন এখানে যে নিচু এলাকায় বিশেষ করে নিচতলায় যারা বাসাবাড়িতে আছেন তাদের চরম ভোগান্তির মধ্যে তারা আছেন। এখানে রিক্সা ভাড়া করে দূর পথে যেতে হলেও অনেক ভাড়া গুনতে হচ্ছে, দ্বিগুণ 3 গুণও বেশি ভাড়া গুনতে হচ্ছে। এই রাস্তাগুলো দিয়ে যান চলাচল করতে পারছে না। যেগুলো আসছে যানবাহন আমরা দেখতে পাচ্ছি তারা অনেক ঝুঁকি নিয়ে তারা রাস্তা পারাপার হচ্ছে। আর এদিকে চট্টগ্রামে আবার পাহাড় ধসেরও সংখ্যা বেড়েছে, যেহেতু গতকাল রাত থেকে দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টায় যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে প্রায় 141.7 মিলিমিটার। এটা অনেক ভারী বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামীকাল দুপুর নাগাদ এই ধরনের ভারী বৃষ্টিপাত থাকবে। ফলে চট্টগ্রাম নগরীর যে জলাবদ্ধতার যে পরিমাণটা আরো বাড়তে পারে। এরপর গতকাল দুপুরের পর থেকে যে স্বাভাবিক বর্ষাকালে যে বৃষ্টিপাত হয় অর্থাৎ সাধারণ যে বৃষ্টিপাত সেটি অব্যাহত থাকবে, তবে এইরকম আর ভারী বৃষ্টিপাত থাকবে না বলে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন। এদিকে পাহাড় থেকে মানুষজনকে সরে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। আজকে অনিন্দ ইসলাম, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী, তিনি অনেক জায়গায় রিলিফ বিতরণ করেছেন। চট্টগ্রাম 10 আসনে অনেক মানুষের মধ্যে তিনি গেছেন, সেখানে জলাবদ্ধতা পরিস্থিতি এবং খালগুলো পরিদর্শন করেছেন। মানুষজনকে নিরাপদ আশ্রয়স্থলে যাওয়ার জন্য সব জায়গা থেকে বারবার বলা হচ্ছে, তারপরও মানুষ পাহাড় ছেড়ে যেতে চান না, তাদের সহায় সম্বল ছেড়ে যেতে চান না। ফলে ঝুঁকি থেকেই যাচ্ছে পাহাড় ধসে মৃত্যুর। তাই মানুষজনকে তাই নিরাপদ জায়গায় সরে যাওয়ার আহ্বান বারবার সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। তো এটি ছিল চট্টগ্রাম। আপনার তথ্যের মাধ্যমে ভয়াবহ জলাবদ্ধতার কথা। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার বন্যা পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাই। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া, যাচ্ছি তার কাছে। রাজীব, সাতকানিয়া এবং বাঁশখালী এই সকল এলাকার বন্যা পরিস্থিতি এখন কেমন? আশ্রয় কেন্দ্রের অবস্থা সম্পর্কে জানাবেন এবং বন্যায় দুর্গতদের নিশ্চয়ই খুবই ভয়াবহ অবস্থা, তাদের কাছে সরকারের সহায়তা পৌঁছাচ্ছে কিনা? নুজহাত, আমি আছি এখন বাঁশখালীর কোকদন্ডি গ্রামে। তো এখানে আমরা দেখছি যে গত 5-6 দিন ধরে আসলে লোকজন পানিবন্দী হয়ে আছে। তো এখানকার মানুষের এখন প্রধান যেটা আসলে চাহিদা সেটা হচ্ছে বিশুদ্ধ খাবার পানি। যেহেতু এখানে কোমর সমান পানি, ফলে এখানে গত 6 দিন ধরে এখানে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার কারণে আসলে পানির মোটর চলছে না এবং টিউবওয়েলগুলো পানির নিচে চলে গেছে। ফলে তারা আসলে পানির সংকটে ভুগছেন, সেই সাথে এবং তারা খাবারের সংকটেও আসলে ভুগছেন এবং তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণে সরকারি যে ত্রাণ সেটি আসলে আসছে না এবং বেসরকারি পর্যায়ে আসলে কিছু গাড়ি এখানে আসছে, তবে সবখানে আসলে তারা যেতে পারছে না এবং অনেকগুলো জায়গায় যেহেতু এখানে নৌকা ছাড়া যাওয়ার কোনো উপায় নেই, সেই সব জায়গায় আসলে ওইসব ত্রাণবাহী গাড়িগুলো যেতে পারছে না এবং অনেকে অভিযোগ করছেন যে আসলে একই জায়গায় বারবার হয়তো ত্রাণগুলো আসলে পড়ে যাচ্ছে, যেহেতু গাড়ি একটা পর্যায়ে এসে আর যেতে পারে না সামনে। ফলে তারা আসলে ভিতরে যেগুলো একদম খুব দুর্গত অবস্থায় আছে ওসব জায়গায় আসলে মানুষ ত্রাণ নিয়ে আসলে যেতে পারছে না এবং গত 4-5 দিন ধরে এলাকায় কোনো ধরনের বিদ্যুৎ নেই, ফলে তারা খুবই মানবেতর জীবন যাপন করছে। তো আমরা একটু এখানকার এলাকাবাসীর সাথে একটু কথা বলতে চাই। এই এলাকার এখন প্রধান চাহিদাটা কি ধরনের সমস্যা? এখানে অনেক সমস্যার মধ্যে আছে। প্রথমত হচ্ছে পানির সমস্যা বেশি, তারপর হচ্ছে খাবার দাবারের সমস্যা বেশি। এখানে আমরা কোনো কিছু পাচ্ছি না, পানির অবস্থা অনেক খারাপ। এখানে আমাদের ঘরবাড়ি সব ভেঙে গেছে অলরেডি, পানির অবস্থা অনেক খারাপ, ঘরবাড়ি ভেঙে গেছে এবং অনেক সংকটে আছে। এখানে আমরা অনেক কষ্টে আছি। আশ্রয়কেন্দ্র আছে, ওখানে গেছি, গিয়ে ওখানে থাকতেছি আর কি আপাতত।
আমাদের গদ্দর অবস্থা খারাপ হয়ে গেছে। আশ্রয় কেন্দ্র কি গিয়েছিলেন, কি অবস্থা ওখানে? আশ্রয়কেন্দ্রে এখানে অনেক মানুষ, ওখানে তো অনেক মানুষ ওখানে যাচ্ছে। যাওয়ার পরে এখানে যে অবস্থা দেখতেছি এখন তো কিছু বলার বাচ্চা আমি কিছু পাচ্ছি না। এখানে যেভাবে মানে আমার ঘর ভেঙে গেছে, আমার কাকার ঘর ভেঙে গেছে, আমার মামার ঘর ভেঙে গেছে। এখনো অনেক পানি ঘরের ভিতরে। অনেক কষ্টে আছে, এখানে মানুষ অনেক কষ্ট আছে। হ্যাঁ, প্রাণ প্রায় এখানে আমি আসছি কোনো প্রাণ এখনো দেখি নাই, পাইও নাই। ধন্যবাদ আপনাকে। নুসরাত, আপনি শুনছিলেন আসলে এখানে যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেখানে আশ্রয় কেন্দ্রের তুলনায় কিন্তু মানুষ আসলে বেশি, তো যার কারণে সেখানে আসলে লোকজনের জায়গা হচ্ছে না। অনেকে আশ্রয় কেন্দ্র গিয়ে আবার ফেরত আসছে বাসায়, কিন্তু বাসায় এসেও আসলে তারা থাকতে পারছে না, যেহেতু বেশিরভাগ বাড়িঘরে পানি চলে ঢুকে গেছে এবং অনেকগুলো বাড়িঘর আসলে ভেঙে গেছে। ফলে যাদের বাড়িঘর ভেঙে গেছে তারা হয়তো আশেপাশের যাদের বাড়িঘর ভাঙেনি তাদের ওখানে হয়তো আশ্রয় নিচ্ছে। কিন্তু এখানকার যে মানবেতর জীবনযাপন, এখানে আসলে সরকারি পর্যায়ে তেমন কোনো ধরনের সহযোগিতা এখনো পর্যন্ত আসেনি। তারা চাচ্ছেন আসলে সরকারি পর্যায়ে একটু ভালো ধরনের সহযোগিতা আসুক এবং যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তারা অনেকেই হয়তো গ্রাম ছেড়ে শহরের দিকে চলে গেছেন, কিন্তু যাদের আসলে শহরে যাওয়ার কোনো জায়গা নেই তারা খুব মানবেতর জীবনযাপন করছেন এবং যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে আসলে পর্যাপ্ত পরিমাণে। রাজীব, আমরা শুনছিলাম আপনার মাধ্যমে চট্টগ্রামের খবরাখবর, আপনি সেখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বলেছেন, তাদের দুর্ভোগের কথা আপনার মাধ্যমে আমরা জানতে পেরেছি। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। টানা বৃষ্টিতে বিবর্ণ হয়ে গেছে কক্সবাজার। উল্লাসের বিপরীতে সৈকত জুড়ে শুনশান নীরবতা। পর্যটক নেই, তাই বেচা বিক্রিও নেই ব্যবসায়ীদের। বিশেষ করে ছোট ব্যবসায়ীদের ক্ষতি সবচেয়ে বেশি। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। সমুদ্র পাড়ে ছোটদের খেলনা বিক্রি করা সাকিবের মন ভালো নেই। সৈকতে ঘুরতে আসা ছোট ছোট পর্যটকদের প্লাস্টিকের লাইট, ঘুড়ি, বাঁশি বিক্রি করে সাকিবের মতো সংসার চলে আবু বক্কর সিদ্দিকেরও। প্রতিদিন ঘর থেকে সৈকত পাড়ে বসেন বৃষ্টি কমার আশায়, কিন্তু বৃষ্টি কমে না, শিশিরাও আসে না, খেলনা বেচা হয় না। গেল 6 দিন। বৃষ্টির মধ্যে এখানে আর কি এগুলো নিয়ে টুকটাক এগুলোর সঙ্গে আমরা চলি। হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে আর কি। 12-13 দিন যাবত বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হইতেছে, যার কারণে আমরা ব্যবসা করতে পারতেছি না আর কি। সমুদ্র পাড়ে পান খাওয়ার লোক পান না মোহাম্মদ হোসেন। থালা নিয়ে বসে আছেন সৈকতে। ঘোড়ার ছেলেরাও খালি খালি ঘুরছেন সৈকত জুড়ে। বিচ বাইকের দশাও ঘোড়াওয়ালার মতো। পর্যটকের নিরাপত্তার সাথে আমরা লাইফ গার্ডের পাশাপাশি ব্যবসার পাশাপাশি পর্যটকের নিরাপত্তা দেওয়ার জন্য বাইকগুলো নামানোর চেষ্টা করতেছি। ব্যবসা না হলে হোক আর না হোক এখানে আসতেছি। আদানে 2000 টাকা মারে চলে যেতাম, নাহলে বসে খাওয়াইতাম। আর এখন 100 টাকা 200 টাকা বিসমিল্লাহ করতে পারতেছি না। সংসারের তো মনে করেন অনেক কষ্ট চলতেছে আর কি। সুনাম আছে আমান চটপটির। সারাক্ষণ জমজমাট থাকে এই দোকানও পর্যটক শূন্য। লোকজন কম না, টুরিস্টও কম। টুরিস্টরা খেতে চায় না, বৃষ্টির মধ্যে বসতে চায় না, সেই জন্য দোকান পাক করে রাখি। কাস্টমার আসলে বিক্রি করি, না আসলে বিক্রি করি, দোকান করে চলে যায়। পর্যটক বসার চেয়ারগুলো উল্টো করে ফেলে রাখা, ভাড়ায় বসার লোক নেই। পর্যটক নেই, আয় রোজগার কমে গেছে সবার। দিনে আয় দিনে ব্যয় মানুষগুলো কঠিন সময় পার করছেন খেয়ে না খেয়ে। ভারী বর্ষায় মাঝে মধ্যে কিছু পর্যটক দেখা গেলেও তারা ঘুরে ফিরে দ্রুত কক্সবাজার ত্যাগ করছেন ভোগান্তিতে পড়ে। আর হোটেল মোটেলগুলোতেও পর্যটক শূন্যের কোঠায়। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে সারা দেশের জনজীবন। বাগেরহাট, কলাপাড়া ও নেত্রকোনা সহ দেশের বিভিন্ন জেলায় সড়ক ও ফসলি জমি ডুবে গেছে। দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী সহ নিম্ন আয়ের মানুষ। এদিকে নদ নদীতে স্বাভাবিকের চেয়ে বেড়েছে জোয়ারের পানি। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। উপকূলীয় জেলা বাগেরহাটে টানা 8 দিন ধরে ভারী বৃষ্টিতে প্রায় 1000 হেক্টর জমির ফসল ডুবে গেছে। গত 24 ঘন্টায় মংলায় 82.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী সহ নিম্ন আয়ের মানুষ। স্কুলের ভিতরে পানি ভর্তি, এরকম রাস্তাঘাটে সারা বাড়ি জল ভর্তি। লোকজন বেরোচ্ছে না, আমাদের ভাড়া ভূত হচ্ছে না, আমাদের খুব কষ্ট হচ্ছে। দিনের বর্ষা এবং ঘর দুয়ার সব তলায় গেছে, বৃষ্টির পানি ড্রেনে আটকে গেছে, সব তলায় গেছে। আমরা এখন বড় কষ্টের মধ্যে আছি। তারপরে বৃষ্টি বাদনের বাল বর্ষা নিয়ে বড় কষ্টের মধ্যে আছি।
এদিকে পটুয়াখালীর কলাপাড়ার সোনাতলা নদীর স্রোতে সদরপুর স্লুইস রাস্তা সহ ভেঙে পড়েছে। এতে প্রায় 700 একর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এলাকার লোকজন জানান, স্লুইস ভেঙে পড়ায় বাসাবাড়িতেও পানি উঠছে। এছাড়া পুকুর ও ঘেরের মাছ পানিতে ভেসে যাচ্ছে। থাকার কোনো জায়গা নাই, অবদায় হ্যাঁ জায়গা নাই, নতুন মাটি দেবে দেবে কোনো লাইন নেই। যেখানে হোক জরুরিকারে এখানে আটকানোর মতন ব্যবস্থা এক হিসেবে করা উচিত, নাইলে এলাকার বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। কৃষকদের জায়গা জমি রোয়া করা সব শেষ, কষ্ট আছে। নেত্রকোনা জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। রবিবার সকাল 9টায় পানি উন্নয়ন বোর্ডের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী কলমাকান্দা স্টেশনে উপদাখালী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বইছে। তবে বিজয়পুর ও দুর্গাপুর পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি কমেছে। নূর তাজমিন নীর, 71। দর্শক, এই পর্যায়ে আমরা একটু নেত্রকোনার পরিস্থিতি জানতে চাই। নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে উপদাখালী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বইছে। জেলা জুড়ে বাড়ছে বন্যা আতঙ্ক। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, আর নদ নদীর পানি বৃদ্ধির অবস্থা এখন কেমন দেখতে পাচ্ছেন? বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এবং স্থানীয়রা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। সকালে আমরা জানাচ্ছিলাম যে নেত্রকোনার একটি নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। সকালে বলেছিলাম যে 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু বিকাল পর্যন্ত আমরা তথ্য পেয়েছি পানি উন্নয়ন বোর্ড থেকে যে কলমাকান্দা পয়েন্টে উপদাখালী নদীর পানি 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও এখনো বন্যার কোনো সম্ভাবনা নেই। পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হয়েছে, তবে জনদুর্ভোগ এখনো শুরু হয়নি। আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। উপজেলা প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছে যে বন্যার পূর্ব প্রস্তুতিমূলক সভা তারা করেছে এবং প্রস্তুতি নিয়ে রেখেছে, যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। এছাড়া আরেকটি বিষয় যদি জানাই যে গত কয়েকদিনের বৃষ্টিতে মূলত নদ নদীর পানি বাড়ছে। আর যেহেতু নেত্রকোনা মেঘালয়ের পার্শ্ববর্তী জেলা, মেঘালয়ে বৃষ্টিপাত হলেই পাহাড়ি ডল নামে পাহাড়ি ডলের ফলে নেত্রকোনা নদ নদীর পানিগুলো বাড়তে শুরু করে। আমরা নেত্রকোনার আবহাওয়ার আরেকটি তথ্য পেয়েছি যে গত 24 ঘন্টায় নেত্রকোনা দুর্গাপুর পয়েন্টে 83 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে, 83 মিলিমিটার, এবং দুর্গাপুরের পরপরই জারিয়া পয়েন্টে 73 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের ফলে মূলত নদ নদীর পানি বাড়ছে, পাশাপাশি পাহাড়ি ডলের ফলে। তবে এখন পর্যন্ত একটি নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে, বাকি নদীগুলোর পানি এখনো বিপদসীমার নিচে রয়েছে। তবে এখনো বন্যার কোনো সংখ্যা দেখা যায়নি। আমরা আমাদের সহকর্মী মির্জা হৃদয় সাগরের মাধ্যমে নেত্রকোনার বন্যা পরিস্থিতি এবং সেখানকার জনগণের দুর্ভোগের খবরাখবর সম্পর্কে জানছিলাম। বৈরী আবহাওয়ার কারণে টানা 10 দিন ধরে উত্তাল বঙ্গোপসাগর, যে কারণে গভীর সাগরে যেতে পারেননি বেশিরভাগ জেলে। এর আগে 11 জুন শেষ হয়েছিল সাগরে মাছ ধরার ওপর 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা। দীর্ঘ অপেক্ষার পর মাছ ধরার আশা জাগলেও বৈরী আবহাওয়ায় সেই আশায় ভাটা। তবে শনিবার পায়রা সমুদ্র বন্দরের 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রত্যাহার হওয়ায় আবারও শান্ত সমুদ্রের অপেক্ষায় জেলেরা। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। সকাল গড়িয়ে সন্ধ্যা, চোখের দৃষ্টি সাগরের দিকে, কিন্তু ট্রলার ঘাটে বসেই সময় কাটছে জেলে আনোয়ার হোসেনের। ট্রলারে জাল বরফ সব প্রস্তুত, অপেক্ষা শুধু শান্ত সমুদ্রের। কারণ সাগরে যেতে না পারলে বন্ধ হয়ে যায় তার একমাত্র আয়ের পথ। গেলে তো হবে না, জীবন মরণ একটা ব্যাপার স্যাপার আছে। হয়তো 10টায় রুজি করতে যায়, পুরো জীবনটা যদি চলে যায়, পরে বাপ মার কাছে, পরিবার কাছে কি জবাব দিন? লাশও খুঁজে পাওয়া যায় না। এই জন্য মনে করেন আজকে আমরা 8-10 দিন উপরে আছি, যতবার কারণে নদীতে নামতে পারি না এখন। আনোয়ারের মতো শত শত জেলের চোখ এখন সাগরের দিকে। উত্তল ঢেউ থামলেই আবারও শুরু হবে জীবিকার লড়াই। মানে আবহাওয়ার কারণে আমাকে একটু বেশি ভোটটা একটু রিক্সে আসছিলাম, আমরা বিশাল বড় ধরনের রিক্সে আসছিলাম। তাকে আল্লাহ মাফ করছে, আমরা আইছি খুব কষ্টের মাধ্যমে আমরা আইয়া পড়ছি। এখন জালপালা সব নষ্ট হয়ে গেছে। সাগরে জাল বওয়া, 7-8 দিন ঘাটে বসা, আমার কামাই বাণিজ্য পুরোই বেতাল। অনেক বোট মোট মার খেয়েছে, তখন তো চলাফেরা খুবই কষ্ট। আবহাওয়া একটুখানি কমছে, আমরা বের হয়েছি। তারপর আমাকে রুরিংয়ে বাড়ি দিয়েছে 3-4 দিয়া, তড়ি ভাড়িয়ে লাইছে, আমাকে বোট ডুবে গেছে। 8-10 দিন পর্যন্ত আবহাওয়া খারাপ ছিল। এই বাসায় বইয়ে থাকিয়া কয়দিন চলা যায়? আমরা তো গরিব মানুষ, পেটের তাগিদে
আর কি মাছের ধরতে গেছি। 11 জুন শেষ হয় 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা। 3 সপ্তাহ মাছ ধরার পরই লঘুচাপের প্রভাবে টানা 10 দিন উত্তাল হয়ে ওঠে বঙ্গোপসাগর। 3 নম্বর সতর্ক সংকেত থাকায় শত শত ট্রলার ঘাটে নোঙর করে রাখতে হয়। কর্মহীন হয়ে অনেক জেলেকে ধার দেনা করে সংসার চালাতে হয়েছে। সাগরে গনে চলে এলাম বন্যা দেখিয়া, বন্যায় 7-8 দিন ধরে এই বইয়ে রইলাম গাড়ে। এখন তো বাজারও নাই, বাড়িতে কিস্তি বেমালা ঝামেলা আছে, মানে কষ্টে আছি অনেক। হ্যাঁ, ওদিকে গেলে অবরোধ, আবার গেলে আবহাওয়া খারাপ। হ্যাঁ, আবহাওয়া খারাপে আমরা সবই গাড়ে। হয়তো অনেকে মনে করেন পেটের দায় এরা নামা লাগছে সাগরে, না মনে ধরেন অনেক বোট মার পড়ছে, দেখা গেছে বোর্ডে লাইফ জ্যাকেট বয়াটা এই সমস্ত কিছুই ছিল না আমাদের জায়গায়, নামার অঞ্চল তো এগুলো কিনতেও পাওয়া যায় না। যদি মনে করেন সরকার আমাকে এগুলো দিয়ে কিছু সহযোগিতা করতে, তাহলে আমার মনে হয় যে কোনো জাইলে ক্ষয়ক্ষতি এতটা হইতে না। তবে পেটের তাগিদে অনেকে ঝুঁকি নিয়ে সাগরে নামেন। গেল শুক্রবার ঢেউয়ের আঘাতে রাঙাবালির একটি মাছ ধরার ট্রলার ডুবে গেলেও পাশের ট্রলারের সহায়তায় 16 জেলে প্রাণে বেঁচে যান। এর আগে গত রোববার ট্রলার ডুবির ঘটনায় গলাচিপার 5 জেলে এখনো নিখোঁজ। এই যে আরও যেহেতু আবহাওয়ার ফোরকাস্ট আরও 4-5 দিন বৃষ্টি থাকবে, যদিও এই বৃষ্টিটা উত্তর অঞ্চলে বেশি হবে, দক্ষিণ অঞ্চলে কম। তো এই মুহূর্তে জেলেরা নদীতে সমুদ্রে না যাওয়াই ভালো, আবহাওয়া যখন ভালো হবে তখন যাবেন। ঘাটে আমরা যদি এই বিষয়গুলোকে নিশ্চিত করতে পারি যে এটা ছাড়া সাগরে যাওয়া যাবে না, এবং এই বোটগুলো যদি মনিটরিং এর আন্ডারে আনি, কেউ যদি বিপদে পড়ে তাহলে সে যাতে সিগন্যাল দিতে পারে, এই ধরনের আধুনিকায়ন যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু আস্তে আস্তে এই জেলেদের জীবনটা কিন্তু ঝুঁকির মধ্যে পড়বে। টানা 10 দিন মাছ ধরা বন্ধ থাকায় বাজারে কমেছে সামুদ্রিক মাছের সরবরাহ। এখন ট্রলার মেরামত, জাল গোছানো ও বরফ সংগ্রহে ব্যস্ত জেলেরা। আবহাওয়া অনুকূলে এলেই আবারও গভীর সাগরে যাবেন জেলেরা। কামরুল হাসান, 71, রাঙাবালি, পায়রা বন্দর, পটুয়াখালী। এদিকে যশোরের বেনাপোলে বিরামহীন বৃষ্টিতে স্থলবন্দরের বিভিন্ন শেডে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে কোটি টাকার আমদানি পণ্য। বন্দরের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার বিকেল থেকে বিরামহীন বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে বেনাপোল বন্দরের 3 নম্বর গেটের সামনে 5টি শেডে বিভিন্ন ধরনের আমদানি করা মালামাল পানিতে তলিয়ে গেছে। পানি পাওয়ার পাম্প দিয়ে বের করার চেষ্টা চলছে। এরই মধ্যে বন্দর ব্যবহারকারীরা এলাকা পরিদর্শন করেছেন। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের চেষ্টা করা হচ্ছে। আর বন্দর ব্যবহারকারীরা বলছেন, দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল বন্দরে নাজুক ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় শত শত কোটি টাকার মালামাল। আগামীকাল 13 জুলাই বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন, প্রস্তুত দলীয় নেতাকর্মীরাও। আর ব্যবসায়ীরা জানান, তারা বৃহত্তর বরিশালের উন্নয়ন বঞ্চনার বিষয়গুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রীর কাছে। বিধান সরকারের প্রতিবেদন। গত এক সপ্তাহ ধরে বরিশালের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে চলছে মিটিং, শোভাযাত্রা ও সাংগঠনিক সভা। আগামী 13 জুলাই প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নগর বিএনপির সদস্য সচিব জানান, দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে তারা কোনো তোরণ এবং শুভেচ্ছা ব্যানার রাখছেন না। যে এই নিরাপত্তা যে বলয় তৈরি হবে আইনশৃঙ্খলা বাহিনী, সেটাকে অমান্য যাতে না হয়, অমান্য যেন কেউ না করে, এই জন্য আমার সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে। আমাদের এখানে সিদ্ধান্ত দেয় হাইকমান্ড থেকে, কোনো গেট, তোরণ, ব্যানার, ফেস্টুন হবে না। প্রধানমন্ত্রীর এই সফরে দক্ষিণাঞ্চলের উন্নয়নের দ্বার খুলবে বলে মনে করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক। দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে তারা সেই বৈঠকের প্রস্তুতি নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই যে সফরটা, এটা সুন্দর হবে, বরিশালবাসী খুশি হবেন, উনিও খুশি হবেন। পাশাপাশি আমাদের এই বৃহত্তর বরিশাল অর্থাৎ বরিশাল বিভাগের উন্নয়নের জন্য নতুন একটা দ্বার খুলে যাবে বলে আমি মনে করি। প্রধানমন্ত্রীর সফর নিয়ে ব্যবসায়ীরা জানান, এবারের বাজেটে 4 লেনের সড়ক এবং ভোলা বরিশাল সেতুর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই। ভোলার গ্যাস পেলে শিল্প কারখানা গড়ে উঠবে, কর্মসংস্থানের সুযোগ হবে এবং ব্যবসার প্রসার হবে। প্রধানমন্ত্রী সফরে তারা এই বিষয়ের সমাধান চান। যে ভোলার গ্যাসটা আমরা যেন বরিশালে পাই, সেটার ব্যবস্থা করা, আর ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন রাস্তা, এটার সম্প্রসারণ করা। তবে এই দুইটা জিনিস হইলেই আমাদের আপাতত আমরা ব্যবসা বাণিজ্যে
বড় এই ভারী ইন্ডাস্ট্রি করতে পারবো। এদিকে নগরীতে প্রধানমন্ত্রীর কর্মসূচি থাকায় প্রস্তুতি নিয়েছে সিটি কর্পোরেশন। অপরদিকে প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সফরের নিরাপত্তায় সব প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। মোট কথা সিটি কর্পোরেশন, বিএনপি, আমাদের রাজনৈতিক দল, আমাদের প্রতিটি অঙ্গ সংগঠন আমরা তার আগমনের অপেক্ষা আছি। শুভাগমন উপলক্ষে আমাদের শতভাগ আমাদের প্রস্তুতি আছে। আমরা আশা করি খুব সুন্দরভাবে আমরা অনুষ্ঠানটা করতে পারবো। প্রধানমন্ত্রীর এবারের সফরসূচিতে সেনাবাহিনীর মহড়া, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সাংগঠনিক সভায় যোগ দেওয়ার বিষয়ে উল্লেখ আছে। বিধান সরকার, ৭১, বরিশাল। সোমবার প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে স্বাগত মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই উপলক্ষে রোববার অশ্বিনী কুমার হল চত্বরের দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা সমাবেশ করে। পরে বের করা হয় আনন্দ মিছিল। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এবারের সফরে প্রধানমন্ত্রী বরিশালের বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এ নিয়ে বিএনপি জেলা ও মহানগর শাখার পাশাপাশি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতি সভা করেছেন। কুমিল্লা ইপিজেড থেকে বের হওয়া বিষাক্ত তরল বর্জ্যে দূষিত হচ্ছে সিটি কর্পোরেশনের পরিবেশ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি ও মৎস্য সম্পদ, এমন অভিযোগ এলাকার লোকজন ও সিটি কর্তৃপক্ষের। তবে কর্মকর্তারা বলছেন, ইপিজেডের নয়, সিটি কর্পোরেশনের দুটি নালা দিয়ে নগরের মানব বর্জ্য সহ বিভিন্ন বিষাক্ত পানি যাচ্ছে দক্ষিণ কুমিল্লার দিকে। ইপিজেডের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার থেকে পরিচ্ছন্ন পানি বের হচ্ছে। কাজী এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। কুমিল্লা ইপিজেডে ৪১টি নামী কোম্পানির শিল্প কারখানা থাকলেও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারটি ২৪ ঘন্টায় চালু থাকে না। অভিযোগ এলাকাবাসীর, যে কারণে ইপিজেড থেকে বের হওয়া দূষিত তরল রাসায়নিক বর্জ্যে দক্ষিণ কুমিল্লার ৭১টি গ্রামের পরিবেশ মারাত্মক ঝুঁকিতে পড়ছে। মাটির তলে যে ভূগর্ভস্থ পানি আছে, পানিটা পর্যন্ত আজকে রাসায়নিক এই পদার্থের কারণে, তরল বিষাক্ত অপরিশোধিত বিষাক্ত পানির কারণে আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পানিটা গায়ে লাগা মাত্রই আপনার গায়ের মধ্যে ফুসা ফুটা যায়। এটা বিষাক্ত। আমরা অনেক দিন যাবত আন্দোলন সংগ্রাম করে আসছি, কিন্তু এই সংগ্রামে আমাদের কোনো ফলপ্রসূ হচ্ছে না। পরিশোধন করে যদি ছাড়তো হয়তো এইভাবে এত ক্ষতিগ্রস্ত হতো না। মূলত যে পরিশোধনের অভাবে কারণে ইপিজেডের সমস্ত বাড়ি সরাসরি এইগুলাতে ছাড়ে দেয়। এবং এই খাল খনন করলে এবং ঠিকমতো নিষ্কাশন ব্যবস্থায় যদি সিটি কর্পোরেশন ব্যবস্থা করে এই এসটিপি বসায়, তাহলে এই সমস্যা থেকে সমাধান হওয়া যাবে। আর সিটি কর্তৃপক্ষ বলছে, ইপিজেডের অপরিশোধিত তরল রাসায়নিক বর্জ্য খালে ছেড়ে দেওয়া হচ্ছে। প্লান্ট আছে, এটা তারা ব্যবহার করে না। তারা ব্যবহার না করে সরাসরি তাদের যে দূষিত বর্জ্যগুলো সেগুলো ছেড়ে দিচ্ছে। এতে করে আমাদের ওই অঞ্চলের অনেক ফসলি জমি যেগুলো, সেগুলো দীর্ঘ অনেক বছর ফসল উৎপাদন হচ্ছে না। তবে কুমিল্লা ইপিজেডের নির্বাহী পরিচালকের দাবি, পরিবেশ রক্ষায় ইপিজেডের একাধিক বিশেষ টিম সার্বক্ষণিক মনিটরিং করে, তাই পরিবেশ দূষণের শঙ্কা নেই। আমাদের কিন্তু ইপিজেডে যত ওয়েস্ট ওয়াটার আছে পুরোটাই সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্টের মাধ্যমে ট্রিট করে তারপরে যায়। বাইরে যে ড্রেনটা দেখলেন, এই ড্রেনটা ইপিজেডের, কিন্তু এই ড্রেনে পুরো সিটি কর্পোরেশন শহরের পুরো পানি আসে। এখানে মেডিকেল সেন্টার বা বাইরের যে কলকারখানা আছে সবগুলোই পানি এই ড্রেনের ভিতর দিয়ে যায়। ওইখানে আমাদের কোনো পানি যাচ্ছে না ওই ড্রেনের মাধ্যমে। কুমিল্লা ইপিজেড ও সিটি কর্পোরেশনের সাথে আলোচনা করে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন পরিবেশ মন্ত্রী। ইপিজেডে একটা পরিবেশ অভিযান নিয়োগ করব, যেন সে প্রতিদিন সকাল থেকে পুরো রাত চেক করতে পারে ইটিপি কাজ করতে চায় না। এটা হলো একটা সাইড। আর একটা হলো যদি সিটি কর্পোরেশন থেকে যদি হয়, তাহলে সেটাকে নির্ধারিত করে আমি সিটি কর্পোরেশনের প্রশাসক আছে তার সাথে কথা বলবো। কুমিল্লা নগরীর দক্ষিণ এলাকার ফসলি জমি ও লক্ষাধিক পরিবারের অস্তিত্ব রক্ষায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়ার প্রত্যাশা কুমিল্লাবাসীর। পিন্টু হাজং, ৭১। সংরক্ষণ করা পেঁয়াজে পচন ধরায় বিপাকে পড়েছেন ফরিদপুরের চাষিরা। অনেকেই পচে যাওয়া পেঁয়াজ ফেলে দিতে বাধ্য হচ্ছেন। চাষিদের দাবি, সংরক্ষণ করার পর পেঁয়াজে আকস্মিক পচন ধরার কারণ বুঝতে পারছেন না তারা। আর কৃষি বিভাগ বলছে, মৌসুমের শেষ দিকে বৃষ্টি হওয়ায় এবছর পেঁয়াজে পচনের হার বেড়েছে। মনিরুল ইসলাম টিটুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। চলতি বছর ফরিদপুরের ৪৭,০৩৬ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। উৎপাদন হয়েছে প্রায় ৭,৫১,০০০ মেট্রিক টন। মৌসুমের শুরুতে দাম কম থাকায় অনেক কৃষক পেঁয়াজ সংরক্ষণ করেন। তবে বর্তমানে সংরক্ষিত পেঁয়াজে পচন ধরায় বিপাকে পড়েছেন তারা।
কৃষকরা জানান দীর্ঘদিন সংরক্ষণে ওজন কমেছে, তার উপর পচন ধরায় লোকসানের মুখে পড়েছেন তারা। তুলছি মাঠ থেকে ভালো পেঁয়াজ, কিন্তু এবার চাঙে যখন সংরক্ষণ করছি আমরা মাছা বা চাং যেটাই বলি বা এয়ারফ্লো মেশিন, আপনার সবখানে পেঁয়াজ পচন লাগছে। আমি খরচ পড়ছে 1500-1600 টাকা কাঁচা পেঁয়াজ, ঠিক আছে, খেতের তে এনে বেচতে 800, 850, 900, এটা কোনো বাজার হইলো নাকি? এবার কৃষক বাঁচবে কিভাবে? চাষিদের দাবি সরকার নির্ধারিত 60 টাকা কেজি দামের নিশ্চয়তা নেই, তাই ন্যায্য মূল্যে সরকারিভাবে পেঁয়াজ কেনা ও প্রয়োজনীয় সহায়তার দাবি তাদের। যারা মনে করেন শোন কয়েল নিচ্ছে 70,000, 75,000, 65,000 টাকা বিঘা, তারা তো মনে করেন ধরে একবারে। সরকারের কাছে বিনীত আবেদন করতেছি যে পেঁয়াজের দামটা জানি কৃষকের ন্যায্য মূল্যটা দেয়। কৃষি বিভাগ বলছে এবছর আধুনিক সংরক্ষণের জন্য এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। ভালো মানের পেঁয়াজ বাছাই করে সংরক্ষণ করলে ক্ষতি কম হওয়ার কথা জানান তারা। যেহেতু পেঁয়াজ এটা উৎপাদন মৌসুমে এবার বেশি পেঁয়াজ উৎপাদন হয়েছে, আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে পেঁয়াজটাকে যদি সংরক্ষণ করা যায়, বিশেষ করে ব্লোয়ারে বলেন বা অন্য কোনোভাবে যদি সংরক্ষণ করা যায়, তাহলে 2-3 মাস পর এখান থেকে তারা একটা হয়তো ভালো মুনাফা অর্জন করতে। চাষিরা বলছেন ন্যায্য মূল্য নিশ্চিত করা না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন তারা। আল ইমরান, 71। সুন্দরবনের গহীনে শিকারীদের পাতা হরিণ ধরার ফাঁদে আটকা পড়া আহত বাঘটি শনিবার সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে। বন কর্মকর্তারা জানান, চিকিৎসার পর বাঘটি এখন সম্পূর্ণ সুস্থ। আজ সুন্দরবনের বাগেরহাটের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্র সংলগ্ন বনাঞ্চলে বাঘটিকে অবমুক্ত করা হতে পারে। অসুস্থ অবস্থায় বাঘ উদ্ধারের পর সুস্থ করে বনে অবমুক্ত বাংলাদেশে এটাই প্রথম, বলেন বন কর্মকর্তারা। অবমুক্ত করার পর এর গতিবিধি পর্যবেক্ষণ করবে বন বিভাগ। এজন্য বিচরণ এলাকায় প্রায় 8 কিলোমিটার জুড়ে প্রাথমিকভাবে 20টি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে। দর্শক, চলছে দেশযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।